ছয়ের খ বলা হচ্ছে প্রমাণ করুন যে -2 -1 1 0 4 3 এবং 1 2 বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। অর্থাৎ চারটি বিন্দু পয়েন্ট দেওয়া আছে, আমাকে বের করতে হবে যে ওই বিন্দুগুলো হচ্ছে কি সামান্তরিকের শীর্ষবিন্দু। ওকে, তাহলে আমরা প্রমাণ করি। এর খ সামান্তরিকের শীর্ষবিন্দু। তাহলে আমরা একটা সামান্তরিক এঁকে নিই, তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে। ধরে নিলাম এটা একটা সামান্তরিক, আমি হাতে এঁকেছি এজন্য একটু ছোট বড় হয়েছে বা কম বেশি হয়েছে। ওকে, তাহলে দুইটা কর্ণ দিয়ে নিই, বিডি এবং হচ্ছে এসি। এসি হচ্ছে এসি আর বিডি হচ্ছে দুইটি কর্ণ। ওকে, তাহলে আমাকে বলা হচ্ছে যে চারটি বিন্দু হচ্ছে -2 -1 1 0 4 3 এবং হচ্ছে 1 2, এই চারটি বিন্দু। তাহলে আমি ধরে নিই যে এ বিন্দুটি হচ্ছে -2 -1, তারপরে বি বিন্দুটি হচ্ছে 1 0, সি বিন্দুটি হচ্ছে 4 3 এবং ডি বিন্দুটি হচ্ছে 1 2। ওকে, তাহলে আমরা একটা যদি রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, বা যেমন হচ্ছে এ বি রেখা, এ এবং বি রেখার যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে আমার সূত্র হচ্ছে √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার রেখা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে x2 মান হচ্ছে এ আর বি, এ এবং বি রেখার মধ্যে x2 মান হচ্ছে 1 হচ্ছে x2 এবং x1 হচ্ছে -2 এবং y2 হচ্ছে 0 -1 হচ্ছে y1। তাহলে আমি মানটা বসিয়ে দিই। x2 এর মান হবে 1 -1 হচ্ছে প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 0 প্লাস 1 হোল স্কোয়ার, -1 হচ্ছে প্লাস হবে, ইকুয়াল টু হবে √10। তো একইভাবে আমি লিখতে পারি বিসি ইকুয়াল টু বি এবং সি এর মধ্যে, এখানে 4 হচ্ছে x2 এবং 1 হচ্ছে কি x1 হবে, তখন 1টা হবে x1। তাহলে বিসি রেখার দৈর্ঘ্য নির্ণয় করি, √4 - 1 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে 3 9 9 18, √18। ওকে, তাহলে আমি এ বি এবং হচ্ছে বিসি, এ বি এবং বিসি দুইটি রেখার দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমি সিডি রেখার দৈর্ঘ্য নির্ণয় করি। সিডি কি হবে এই যে সি, সি এবং ডি, তাহলে ডি হবে 1 হবে x2, তাহলে হচ্ছে √1 - 4 হোল স্কোয়ার প্লাস 2 - 3 হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল করলে কত হবে √10। তাহলে আরেকটা রেখা বাকি আছে এডি বা ডিএ, সুতরাং এডি বা ডিএ ইকুয়াল টু হবে √2 - 1 হোল স্কোয়ার প্লাস -1 - 2 হোল স্কোয়ার। -2টা তখন হচ্ছে কি x2 হবে। ওকে, তাহলে আমি এটা কত পাই, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে √18 হবে। তারপর হচ্ছে কি সিডি এবং এবি এই দুইটা রেখার দৈর্ঘ্য সমান। দেখেন, খেয়াল করেন ভালো করে, এডির দৈর্ঘ্য হচ্ছে √18, তারপর হচ্ছে এডি রেখার সমান্তরাল বিসির দৈর্ঘ্য হচ্ছে √18, তাহলে এই দুইটা রেখা সমান। ওকে, এখন হচ্ছে এবি, এবি রেখার দৈর্ঘ্য হচ্ছে √10, তাহলে এবি রেখার সমান্তরাল হচ্ছে সিডি রেখা, তাহলে সিডি রেখার দৈর্ঘ্য হচ্ছে কত, সিডি রেখার দৈর্ঘ্য হচ্ছে √10, অর্থাৎ এবি রেখার সমান্তরাল সিডি রেখা। ওকে, এখন হচ্ছে আমি কর্ণ নির্ণয় করি। কর্ণ নির্ণয় কী হবে, এখন হচ্ছে আমি প্রাথমিক পর্যায়ে চলে গেলাম, এটা একটা সামান্তরিক, এটা প্রাথমিক পর্যায়ে চলে গেলাম। যদি কর্ণগুলো সমান না হয় তখন কি হবে, সামান্তরিক হবে। যদি কর্ণগুলো সমান হয়ে যায় তখন কিন্তু রম্বস হয়ে যাবে, কারণ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কি কর্ণগুলো সমান। তাহলে আমি লিখতে পারি সুতরাং কর্ণ এসি, এসি কত হবে, এই যে এ আর সি এর মধ্যে নিব, তার মানে x2 হবে 4, অর্থাৎ √4 + 2 হোল স্কোয়ার প্লাস 3 + 1 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে, একসাথে লিখে ফেললাম √52। এবং হচ্ছে কর্ণ
বিডি আরেকটা কর্ণ হচ্ছে কি বি এবং ডি, বিডি কর্ণ কত হবে √1 - 1 হোল স্কোয়ার প্লাস 2 - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে, একসাথে লিখে ফেললাম 4 হবে, ইকুয়াল টু হবে 2। দেখেন এখন হচ্ছে এসি কর্ণ হচ্ছে এ এবং সি, এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে কত √52, কিন্তু বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত 2। এই যে বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2, তার মানে হচ্ছে কি আমার কর্ণগুলো সমান না। তাহলে কর্ণগুলো যেহেতু সমান নয় তাহলে এটা একটা সামান্তরিক হবে। যদি কর্ণগুলো সমান হয়ে যেত তাহলে এটা একটি রম্বস হয়ে যেত। এই যে রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কর্ণগুলোও কি হবে সমান হবে। আমি হাতে এঁকেছি এজন্য হয়তো ছোটো বড়ো হয়েছে। আমরা লিখতে পারি সুতরাং -2 - 1, তারপর হচ্ছে 1 0, এরপর হচ্ছে 4 3 এবং হচ্ছে 1 2, বিন্দুগুলো কি হবে সামান্তরিকের শীর্ষবিন্দু, সামান্তরিকের শীর্ষবিন্দু প্রমাণিত। ওকে, এরপর 8 নম্বর বলা হচ্ছে 4 জন বোলার এবং 2 জন উইকেটরক্ষক সহ মোট 16 জন খেলোয়াড়, অর্থাৎ তোমার 16 জনের প্লেয়ার থেকে আমাকে একটা টিম গঠন করতে হবে। কত জনের? 11 জন প্লেয়ারের একটা টিম গঠন করতে হবে 16 জন থেকে। এর মধ্যে কন্ডিশন হচ্ছে যে 3 জন বোলার অবশ্যই থাকবে, অন্ততপক্ষে 3 জন বোলার অবশ্যই থাকতে হবে এবং 1 জন উইকেটরক্ষক থাকবে। তাহলে কত উপায়ে দল গঠন করা যাবে? এবারে বোলার, তারপর হচ্ছে উইকেটরক্ষক এবং হচ্ছে কি ব্যাটসম্যান। তাহলে বোলার কতজন? বোলার হচ্ছে আমার 4 জন, বলা হচ্ছে 4 জন বোলার এবং 2 জন উইকেটরক্ষক এবং 16 জন থেকে দল গঠন করতে হবে। তাহলে 4 জন বোলার 2 জন উইকেটরক্ষক 6 জন, তাহলে মোট ব্যাটসম্যান কজন হবে? 10 জন হবে। এখন আমার কন্ডিশন যদি আমি বলি যে 3 জন বোলার নিব এবং 1 জন উইকেটরক্ষক নিব, তাহলে 3 আর 1 4, তাহলে 11 জন দল গঠন করতে হলে ব্যাটসম্যান লাগবে আমার 7 জন। এবং বললাম যে বোলার নিব 3 জন, উইকেটরক্ষক 2 জন, তাহলে আমার ব্যাটসম্যান হবে কতজন? 3 আর 2 5, 11 করতে হলে 6 জন লাগবে ব্যাটসম্যান। তারপর বললাম 4 জন বোলার এবং বলছে অন্ততপক্ষে 1 জন উইকেটরক্ষক। ঠিক আছে, তাহলে 1 জন উইকেটরক্ষক, 4 আর 1 5, তাহলে 5 জন। টোটাল ব্যাটসম্যান তাহলে কতজন হবে? 6 জন হবে। এবং আমি আবার বললাম যে 4 জন বোলার নিব, 2 জন উইকেটরক্ষক নিব, তাহলে ব্যাটসম্যান কত হবে? 4 আর 2 6, 5 জন হবে ব্যাটসম্যান। ওকে, তাহলে সবগুলোকে আমি কম্বিনেশন করে দিব। হচ্ছে তাহলে 4 জন থেকে 4 কম্বিনেশন 3, 4 কম্বিনেশন 3, 4 কম্বিনেশন 4, 4 কম্বিনেশন 4, এবং এটা হবে 2 জন থেকে, তাহলে 2 কম্বিনেশন 1, 2 কম্বিনেশন 2, 2 কম্বিনেশন 1 এবং হচ্ছে 2 কম্বিনেশন 2, এবং এটা করতে হবে 10 জন থেকে, তাহলে হচ্ছে 10 কম্বিনেশন 7, 10 কম্বিনেশন 6, 10 কম্বিনেশন 6 এবং হচ্ছে 10 কম্বিনেশন 5 হয়। ওকে, তাহলে আমরা এখন কি করব? সবগুলোকে গুণ করে দিলেই মোট দল গঠন করা যাবে। সবগুলোকে গুণ করে দিব, সবগুলো গুণ করলেই মোট দল গঠন করা যাবে। তাহলে লিখতে পারি আমি 4C3 কে কীভাবে লিখতে পারি? 4C3 কে লিখতে পারি আমি ইকুয়াল টু, লিখতে পারি যে 4C3 হবে 4 ইন্টু 2C1 কত হবে? 2 হবে, ইন্টু 10C7 কত হবে? 120। দেখেন এই জিনিসটা একটু ভেঙে বলি। যেমন হচ্ছে 10C7 মানে হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 10 ডিভাইড বাই কত হবে? ফ্যাক্টোরিয়াল 7, এই যে ফ্যাক্টোরিয়াল 7, তারপর কত হবে? ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 7, ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 7, তার মানে থাকবে ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 3। এখন আমি কি করব? ফ্যাক্টোরিয়াল 10কে ভেঙে লিখব 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7 এবং ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে মান কত? 6, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 কাটা যাবে। আচ্ছা, এখন হচ্ছে 90 72 মানে 720 ভাগ 6 কত হবে? 120। তার মানে 10C7 মান হচ্ছে কত? কত হবে? 120। ওকে,
তাহলে 4C3 মান হবে কত 4, এবং হচ্ছে 2C1 মান হবে 2, এবং 10C7 মান হবে 120। ওকে, তাহলে সবগুলো আমরা করলাম 4 ইন্টু 2 ইন্টু 120, এটা হচ্ছে প্রথম সারির জন্য। এরপর হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল 3 মানে কত হবে 4 ইন্টু 1 ইন্টু 10C6 কত হবে 210 হবে, আগেরটার মতো করলে কত হবে 210। এরপর হচ্ছে তৃতীয় সারির জন্য 1 ইন্টু 2 ইন্টু 210 সমান হবে 420। এরপর হচ্ছে চতুর্থ সারির জন্য হচ্ছে 1 ইন্টু 252 কত হবে 252 হবে। ওকে, 252। ওকে, তাহলে এখন টোটাল করি, যোগ করলে কত হবে 2 7 4 2, তাহলে টোটাল হবে 2472। তাহলে অ্যান্সার হচ্ছে 2472। ওকে, আচ্ছা, এরপর 9 নম্বর বলা হচ্ছে যে একজন ব্যক্তি 20,000 টাকাতে কিছু টাকা বিনিয়োগ করলো, যেমন হচ্ছে 10% মুনাফায় করলো কিছু টাকা, এবং বাকি হচ্ছে 12% মুনাফায় কিছু টাকা বিনিয়োগ করলো। এক বছর পর তিনি সর্বমোট বিনিয়োগের এত % মুনাফা পেলেন, এবং প্রতি হারের জন্য কত টাকা বিনিয়োগ করলেন, অর্থাৎ হচ্ছে 10% মুনাফায় সে কত টাকা বিনিয়োগ করেছিল এবং 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিল সেটা বের করতে হবে। ওকে, তাহলে 9 নম্বর লিখি। 9 নম্বরের জন্য হচ্ছে 10% হারে সে বিনিয়োগ করেছিল, ধরি হচ্ছে 10% হারে বিনিয়োগ করেছিল হচ্ছে x টাকা, তাহলে 12% হারে বিনিয়োগ করেছিল কত হবে, বাকি টাকা হবে 20,000 টাকা থেকে মাইনাস হবে 20,000 মাইনাস x টাকা। ওকে, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, প্রশ্ন মতে x ইন্টু 10%, যেহেতু x টাকা বিনিয়োগ করে 10% সুদে, প্লাস হচ্ছে এই টাকা বিনিয়োগ করে 12%, তাহলে কত হবে 20,000 মাইনাস x ইন্টু 12% সমান কত, টোটাল হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকার এর মধ্যে সে মুনাফা পায় কত 10/3 এত % মুনাফা পায়। ওকে, তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি ভেঙে, x/10 প্লাস এটাকে আমি লিখতে পারি কত হবে 3 ইন্টু 25 20,000 মাইনাস x ইকুয়াল টু 20,000 ইন্টু 40/43 ইন্টু 1/100, পার্সেন্টের জন্য 1/100। ওকে, তাহলে আমি লিখতে পারি, এখান থেকে আমি লসাগু নিতে পারি, 50 হবে লসাগু, তাহলে কত হবে 5x প্লাস 2 দ্বারা গুণ হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 1 2 3 4 মাইনাস হচ্ছে 6x, মানে 1,20,000 টাকা। তাহলে এখানে হবে এই 0 0 কাটা, এই 0 কাটা, 4 দিলে 25 মানে হচ্ছে 50, তাহলে কত হবে 50 ইন্টু 43, বা এখানে হবে মাইনাস x প্লাস 1,20,000 টাকা ইকুয়াল টু কত হবে 50 ইন্টু 50 ইন্টু 43, বা মাইনাস x ইকুয়াল টু 50 ইন্টু 50 ইন্টু 43 কত হবে, গুণ করলে হবে 1,07,500 টাকা হবে, 1,07,500 টাকা হবে। তাহলে এটা এই পাশে আসলে মাইনাস হবে, মানে 1,20,000 থেকে মাইনাস হবে। সুতরাং মাইনাস x ইকুয়াল টু কত হবে, মাইনাস x ইকুয়াল টু কত হবে, মাইনাস x ইকুয়াল টু হবে মাইনাস করলে কত হবে 12,500 টাকা। সুতরাং x ইকুয়াল টু 12,500 টাকা। তাহলে x হচ্ছে সে 10% হারে বিনিয়োগ করেছিল, তাহলে 10% হারে বিনিয়োগ করেছিল, সুতরাং 10% হারে বিনিয়োগ করেছিল, 10% হারে বিনিয়োগ করেছিল কত টাকা 12,500 টাকা। তাহলে 12% হারে বিনিয়োগ করেছিল কত 20,000 থেকে এটা মাইনাস করলে হবে, সুতরাং 12% হারে বিনিয়োগ করেছিল 20,000 থেকে মাইনাস করবো 20,000 মাইনাস হচ্ছে 12,500 কত
হবে 7,500 টাকা। উত্তর হচ্ছে 12,500 টাকা আর হচ্ছে 7,500 টাকা। এই দুইটা যোগ করলে 20,000 টাকা হবে। এরপর হচ্ছে 10 নম্বর, 3 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, অর্থাৎ 3 জন মিলে 12 দিনে একটি কাজ করতে পারে। শ্রমিকদের মধ্যে দুইজন প্রত্যেকে তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় কাজ করতে পারে। তৃতীয় শ্রমিক যে কাজটা করবে, প্রথম এবং দ্বিতীয় শ্রমিক তার চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করবে। যেহেতু দ্বিগুণ গতিতে কাজ করবে, তার মানে তার সময় কম লাগবে, মানে অর্ধেক সময় লাগবে। এখন বলা হচ্ছে একজন দ্রুততর শ্রমিক একাকী কাজটি শেষ করতে কতদিন লাগবে আর কি, মানে একজন শ্রমিক যদি দ্রুততর শ্রমিক কাজটি করে তাহলে কতদিন সময় তার লাগবে। ওকে, তাহলে আমরা অঙ্কে চলে যাই। দশ নম্বর, ধরি তৃতীয় শ্রমিকের লাগে হচ্ছে x দিন। তাহলে প্রথম শ্রমিকের কতদিন লাগবে, সে দ্রুত গতিতে কাজ করতে পারবে, তার সময় লাগবে অর্ধেক, এবং তৃতীয় শ্রমিকের দ্বিগুণ গতিতে কাজ করতে, অর্থাৎ অর্ধেক সময় লাগবে। আচ্ছা, তাহলে তৃতীয় শ্রমিকে x দিনে করতে পারে একটি কাজ বা একটি কাজ, তাহলে একদিনে সে কতটুকু কাজ করবে, 1/x। তো অনুরূপভাবে আমরা বলতে পারি যে তৃতীয় শ্রমিকে একদিনে করবে 1/x, প্রথম শ্রমিকে একদিনে করবে 2/x, এবং দ্বিতীয় শ্রমিকে একদিনে করবে 2/x। তাহলে তিনজনে কাজ করতে সময় লাগে 12 দিন, অর্থাৎ তারা 12 দিনে করতে পারে। তাহলে একদিনে করবে কত, 1/12। তাহলে এটাকে লসাগু করি, x 1 + 2 + 2 = 1/12, বা 5/x = 1/12, বা x = 60 দিন। অর্থাৎ তৃতীয় শ্রমিকের কাজ করতে লাগে 60 দিন, x মানে 60 দিন। তাহলে দ্রুত গতিতে যিনি কাজ করেন তার সময় লাগবে কত? সুতরাং দ্রুততর গতিতে করতে লাগবে, এই যে দ্বিতীয় এবং প্রথম শ্রমিক দুজনে কাজ করতে তার অর্ধেক সময় লাগে। তার মানে কি হবে, x/2 = 60/2 = 30 দিন। তাহলে উত্তর হচ্ছে 30 দিন সময় লাগবে। উত্তর হচ্ছে 30 দিন সময় লাগবে, দ্রুততর কাজ করতে 30 দিন শেষ করতে পারবে। 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে একজন টিভি পর্যবেক্ষক টিভি দর্শকদের সম্পর্কে নিম্নের তথ্যাদি প্রদান করেন, যেমন হচ্ছে 60% প্রোগ্রাম এ, 50% হচ্ছে বি, এবং 50% প্রোগ্রাম সি দেখেন, এবং এ ও বি দেখেন 30%, বি ও সি দেখেন 20%, এ ও সি দেখেন 30%, এবং কোনো প্রোগ্রামে দেখেন না 10%। এখন আমাকে বলা হচ্ছে শতকরা কতজন প্রোগ্রাম এ, বি ও সি দেখেন, এবং হচ্ছে শতকরা কতজন কেবল দুটি প্রোগ্রাম দেখেন, শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখেন। ওকে, তাহলে আমরা অঙ্কটি শুরু করি। তাহলে 11 নম্বর অঙ্কটি হচ্ছে এ প্রোগ্রাম দেখেন 60%, বি দেখেন হচ্ছে কত 50%, এবং সি দেখেন হচ্ছে 50%। তাহলে এ ও বি দেখে কত পার্সেন্ট, 30%, এ এবং বি দেখে 30%। তারপর হচ্ছে বি ও সি দেখে কত 20%, এবং এ ও সি দেখে 30%। ওকে, তাহলে আমরা এটাকে একটা ব্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করি। ওকে, দিলাম এ, বি এবং হচ্ছে সি। ধরে নিলাম যে এ, বি এবং সি তিনটি প্রোগ্রামে দেখে হচ্ছে x জন। এখন বলা হচ্ছে যে এ ও বি দেখে, এ ও বি হচ্ছে 30%, তাহলে এ ও বি কত হবে 30 - x, কারণ হচ্ছে x জন কিন্তু সিও দেখে, তাহলে এ ও বি কত হবে 30 - x। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি বি ও সি হচ্ছে এটা, তাহলে কত হবে 20 - x। আবার বলা হচ্ছে এ ও সি হচ্ছে 30%, এ ও সি হচ্ছে এটা, তাহলে কত হবে 30 - x। তাহলে শুধু এ দেখেন 60%, তাহলে কি হবে শুধু এ 60, তাহলে মাইনাস হবে এটাই, যেহেতু এখানে সিও আছে, -30 + x
এখানে বিও আছে, তাহলে এটা বাদ যাবে। মাইনাস এক্স হবে -x -30 প্লাস এক্স ইকুয়াল টু কত হবে x জন। তো অনুরূপভাবে আমরা বলতে পারি শুধু বি দেখেন কত, শুধু বি দেখেন হচ্ছে 50, তাহলে কি হবে 50 -30 প্লাস এক্স, তারপর কি হবে -x, কি হবে -20 প্লাস এক্স ইকুয়াল টু কত হবে x জন। এবং হচ্ছে শুধু সি দেখেন হচ্ছে 50 জন, তাহলে কত হবে 50%, মানে হচ্ছে 50 মাইনাস এক্স মাইনাস হচ্ছে 30 প্লাস এক্স মাইনাস 20 প্লাস এক্স ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এটাকে একটা বেঞ্চ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। আচ্ছা, কোনো প্রোগ্রামে দেখে না হচ্ছে 10% কোনো প্রোগ্রামে দেখে না। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এক্স প্লাস 30 মাইনাস এক্স, তারপর হচ্ছে প্লাস এক্স প্লাস এক্স প্লাস 30 মাইনাস এক্স প্লাস এক্স, তারপর কি হবে প্লাস এক্স প্লাস 20 মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু কত হবে, যেহেতু 10% কোনো প্রোগ্রাম দেখে না, তার মানে হচ্ছে দেখে 90%। তার মানে আমরা এটা করতে পারি কত হবে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 90 মাইনাস 80, বা এক্স ইকুয়াল টু কত হবে 10%। তাহলে ক নম্বর প্রশ্ন বলেছিল যে শতকরা কতজন প্রোগ্রাম এ বি এবং সি তিনটা দেখেন, মানে তিনটি প্রোগ্রামে দেখে, তাহলে কি হবে ক নম্বর অ্যান্সার হবে 10%। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে শতকরা কতজন কেবল দুটি প্রোগ্রাম দেখেন, তাহলে শুধুমাত্র দুটি প্রোগ্রাম দেখেন হচ্ছে কি হবে 30 মাইনাস এক্স অর্থাৎ 30 মাইনাস 10 প্লাস 30 মাইনাস 10, এক্স সমান হচ্ছে 10, অর্থাৎ কতজন শতকরা দুটি প্রোগ্রামে দেখেন, তাহলে হচ্ছে প্লাস কত হবে 20 মাইনাস এক্স, অর্থাৎ হচ্ছে কত 20 মাইনাস 10, তাহলে কত হবে 20 প্লাস 20 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু 50 জন। তো শতকরা কেবল দুটি প্রোগ্রাম দেখেন 50 জন। এরপর গ নম্বর হচ্ছে যে শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখেন, তাহলে শতকরা কতজন প্রোগ্রাম শুধু এ দেখেন, শুধু প্রোগ্রাম দেখেন এ দেখেন x জন, তাহলে আমি কত লিখতে পারি x ইকুয়াল টু 10, তাহলে শতকরা কতজন প্রোগ্রাম এ দেখেন x জন, মানে হচ্ছে কত 10 জন। আনসার শেষ। ওকে, ধন্যবাদ সবাই।